নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস ঝিনুকের সেই তারা। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ তথা অন্তিম পর্ব। আসুন শোনা যাক। জলি আমার বইয়ের আলমারিগুলো খুলে ধুলো ঝেড়ে গুছিয়ে দিচ্ছিল। জলির কাজের মধ্যে খুব আন্তরিকতা ফুটে উঠেছিল। একটি একটি করে বই ঝেড়ে ঝেড়ে আলাদা করে সাজিয়ে রাখছিল। আমি যতই ব্যস্ত হয়ে বলছি, তুমি এসব করছো কেন? নিমাই করে দেবে, নয়তো ধুলোগুলো নিমাই ছাড়ুক। জলি হেসে বলল, কেন, আমাকে এতক্ষণ ধরে দেখতে বুঝি খুব খারাপ লাগছে? জলি প্রায় এরকম দুঃসাহসিক কথা বলে বসে। মাঝে মাঝে ওর কথা শুনলে ভয় করে। সেদিন তো ফট করে বলে বসলো, তোমার এই ঘরটা আমার এত ভালো লাগে, 3 দিকে বারান্দাওয়ালা এমন সুন্দর ঘর আমি জন্মেও দেখিনি। আমায় এ ঘরে বরাবরের জন্য থাকতে দাও না, দেবে? আমি তো কথার উত্তরই দিতে পারি না। এ আবার কেমন কথা? সাবধানে বললাম, এ তো একটা রোগীর ঘর। তাতে কি? রোগী এর কোনোটাতেই আমার ভয় নেই। আমি তো ছেলেবেলা থেকেই ঠিক করে রেখেছি বড় হয়ে নার্স হব। ছি, নার্স হতে যাবে কি দুঃখে? যদি বলি সুখেই হতে ইচ্ছে। আমি শুধু সুন্দর চোখ দুটোর দিকে তাকিয়েছিলাম, কথা বলতে পারিনি। জলি সেদিন লালির মতো করে বলেছিল, তুমি এত ভীরু, ছেলে না হয়ে মেয়ে হলেই ভালো হতো তোমার। আজ সাহসে ভর করে বললাম, দেখতে এত ভালো লাগছে যে ভয় করছে, মনে হচ্ছে এত ভালো সইবে না। জলি সরে এসে আমার সামনে সোফাটায় বসে পড়ে বলল, তাহলে কথাবার্তা কিছু শিখছো তোমার পাল্লায় পড়ে? জলির মুখটা যেন আলো আলো হয়ে উঠল। বলল, আমার কি মনে হয় জানো, যদি তোমাকে তেমন করে সত্যি নিজের পাল্লায় পেতাম, তোমাকে দাঁড়াতে শেখাতাম, হাঁটাতে শেখাতাম, বাইরের জগতে ঘুরতে শেখাতাম। আমি হাসলাম। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে জলি, অঘটনও ঘটে। তারপর হঠাৎ খুব ব্যগ্র হয়ে বলে ওঠে, আচ্ছা, তোমাদের তো মন্দির টন্দির ঠাকুর ঠাকুর আছেন, জন্মবোধেই দেখছো বিশ্বাস নেই? আমি তো অবাক। বললাম, কেন বিশ্বাস থাকবে না? দৈব টৈব কবচ টবচ এসবেও বিশ্বাস আছে তাহলে? সে কথা জোর করে বলতে পারবো না, কারণ এই অসুখ হওয়া পর্যন্ত এত দৈবের পরীক্ষা দেখেছি, আর তার রেজাল্ট দেখেছি যে। থেমে গেলাম। তবু ও বুঝতে পারল, বলল, তা বটে, আমারই ভুল হয়েছিল। ওই খেয়ালটা আর কারো হয়নি, আমার খেয়াল হবার জন্যই তোলা ছিল। এটা ভাবা ঠিক হয়নি, তবু মানে মাঝে মাঝে তোমাদের এই মন্দিরে গিয়ে বসি তো, সকালে কি সন্ধ্যায়, মনে হয় লোকে তো বেশ মানতের পুজো টুজো দিতে আসে, রেজাল্ট ভালো হলেই তো আসে। তা উনি তাহলে বেশ জাগ্রত দেবতা? আমি অবিশ্বাসী নই, তবু আমি দেখলামও তো ঢের। এমনও একটা সময় গেছে যখন মাদুলি কবচের ভারে হাতটাই ভারী হয়ে থাকতো, পরে একদিন সব ছিঁড়ে ফেলে দিচ্ছি, তবু একেবারে উড়িয়ে দিতে কোথায় যেন বাধে, তাই বলতে পারি না ওটা কাকতালীয়। বলি, দেবতা যার প্রতি বিরূপ তার সম্পর্কে নিদ্রিত থাকেন। শুনেছি বিশ্বাসের জোরে জাগানো যায়। আমি হাসি। সেই জোরটা যে কি পরিমাণ জোর তা তো জানা নেই, জানবার চেষ্টা করে দেখলে কেমন হয় তাই ভাবি। আমার জন্য তুমি এত ভাবো কেন জলি? কেন, সেটা তো আমিও ভেবে মরছি। বলি চট করে উঠে পড়ে বলে, এই দেখো, আড্ডা কি বস্তু সব ছড়িয়ে রেখে আড্ডা দিচ্ছি। আবার গোছাতে লাগলো বইটই। আমি ওর পিঠটা দেখতে পাচ্ছি, শাড়িটা একটু অগোছালো, চুলগুলো খোলা ছড়ানো, হাত নাড়ছে, চুড়ির শব্দ উঠছে একটু একটু। সোনার চুড়ি নয়, অন্য কিরকম 2-3টে চুড়ি।
হঠাৎ দরজার বাইরে চটির শব্দ পেলাম। কে আসছে? সন্দীপ। কতদিন যেন এ ঘর মারায়নি সন্দীপ, কিন্তু সন্দীপ কি অত আস্তে হাঁটে? আমি বলে উঠলাম, কে বোধহয় আসছে। জলি নিশ্চিন্ত গলায় বলল, বাবা। বাবা মানে কাকা? কাকাই বা কবে আর এসেছেন? সেই কবে যেন, কিন্তু এতদিন তো মনেই পড়েনি উনি আসেন না। আমি লজ্জিত হয়ে তাকাই, আর আমার কেমন ভয় ভয় করে। মনে হয় উনি হয়তো জলিকে এ ঘরে এইভাবে দেখলে বিরক্ত হবেন, যেন এটার মধ্যে কোথাও দোষ আছে। কিন্তু এখন তো আর বলতে পারি না, জলি তুমি এই বারান্দার দরজা দিয়ে পালাও। অথচ প্রায় মুখেই এসে যাচ্ছিল কথাটা। জলি কিন্তু নির্বিকার, কি করে অমন নির্ভয় রয়েছে ওকে দেখে আমার অবাক লাগছে। পর্দা ঠেলে ঘরে ঢুকলেন কাকা। এখন নেশার ঢিলে ঢালা ভাব নেই, বেশ চোস্ত টিপটপ, পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে চুরুট। ঢুকেই বললেন, আরে কি ব্যাপার, লাইব্রেরি ঝাড়া মোছা হচ্ছে? জলি বুঝি যাবার আগে দাদার বইটই গুছিয়ে দিয়ে যাচ্ছিস? যাবার আগে? বুকের উপর একটা হাতুড়ি পড়ল। যাবার আগে মানে? হাঁ করে তাকিয়ে থাকি। কাকাকে বসতে বলতে ভুলে যাই। কাকা নিজেই সরে এসে বসেন, আর তখনই জলি বলে ওঠে, ওকে কে দাদা বলছে? আহা, বলাই তো উচিত। সেদিন তো ঠিক হয়ে গেল মোহন সবাই এর দাদা। আমার থেকে মাত্র 1 বছরের বড়। তা সেটাই কি কম নাকি? দাদা তো আমার থেকে মাত্র 6 বছরের বড়। তবু মনে হয় যেন দাদা কোথায় আর আমি কোথায়। দাদা যেন আকাশের কাছাকাছি উঁচুতে। জলি বলে, সেটা জ্যাঠামশাইয়ের ব্যক্তিত্বের জন্য বাবা। দেখলে মনে হয় উনি খুব কাছের মানুষ, আসলে বহু দূরের। ওই জন্যই তো জেঠিমা। হঠাৎ চুপ করে যায়। কাকা বোধহয় ওর কথায় ততটা কান দেন, নইলে নিশ্চয়ই জিজ্ঞেস করতেন, ওই জন্য জেঠিমা কি? আমি ভাবলাম কথাটা কাকার অনুপস্থিতিতে বলবো, কিন্তু যাবার আগে মানে কি, মানেটা কাকাই বুঝিয়ে দিলেন। বললেন, ভেবেছিলাম তোমার ঘরটাতেই আড্ডা জমা, বইটই দেখবো। তা যা ভাবা যায়। হাসলেন একটু। তার কতটুকুই বা হয়, কোথা দিয়ে যে যাত্রার সময় এসে গেল। কাকা, যাবার কথা বলছেন কেন? বাহ, বলবো না, যেতে তো হবে এইবার। কাকা, আমি তো জানতাম এতদিন পরে আপনি এইবার বাড়িতে থাকতে এলেন। আরে তুমি কি, আমিও তো তাই জানতাম। এখন অন্যরকম জানছি। কেন, কেন আপনি চলে যাবেন? আমার গলা বুঝে আসছে, এর বেশি আর বলতে পারছি না। জলি আপন মনে তেমনি পিছন ফিরে কাজ করে যাচ্ছে। কাকা হঠাৎ জোরে হেসে উঠে বলেন, বাহ, সম্পত্তি ভাগবাটোয়ারা করে ফেলে ন্যায্য দাম আদায় করে নিয়ে আবার বসে থাকে নাকি মানুষ? আদায় বলে আদায়, মায়ে ভাবি পুত্রবধূর জন্য মায়ের গহনার ভাগ পর্যন্ত। আমি তো চমকেই উঠেছি। জলিও হঠাৎ চমকে ফিরে তাকায়, কাকার কথায় না হাসিতে। কাকা সত্যিই বড় জোরে জোরে হাসছেন, হা হা করে। তবে কি যা ভাবছিলাম তা নয়। সাদা চোখে আসেননি কাকা, লালির ভাষায় দ্রাক্ষারস পেটে পড়েছে। জোরে হাসি অবশ্য জ্যাঠামশাইয়ের স্বভাব, কিন্তু সেটা এমন মাত্রা ছাড়া নয়, সেটাকে বলা চলে দরাজ হাসি। আমার বাবারও নাকি খুব জোরে জোরে হাসার অভ্যাস ছিল, তাই পাগল হওয়াটা নাকি প্রথম দিকে চট করে বোঝা যায়নি। ক্রমশ বোঝা গেল ওই হাসিটা স্বাভাবিক নয়। বাবার পাগলামি শুরু হয়েছিল হাসি দিয়ে, কাকার হাসিটাই কি স্বাভাবিক? বাবার কাকা তো পিঠোপিঠি ভাই। জ্যাঠামশাইয়ের কাছে গল্প শুনেছি, ছেলেবেলায় বাবার অসুখ করলে কাকারও অসুখ করত। বাবার হাম জ্বর তো কাকারও হাম জ্বর, বাবার টাইফয়েড তো কাকারও টাইফয়েড। বাবাকে একবার ম্যালেরিয়ায় ধরেছিল, সঙ্গে সঙ্গে কাকাকেও। এ কি শুধুই সাধারণ সংক্রামকতা? তাহলে জ্যাঠামশাইয়ের হতো না কেন? উনিও তো ফুপুর দিকে পিঠোপিঠি। ভয় পেয়ে তাড়াতাড়ি বলে উঠি, বাহ, হাসছেন কেন?
হাসবো না? তুমি যে হাসালে। বলে কিনা চলে যাবেন কেন? থাকবো কোন সুবাদে সেটাই বলো। আমি একটু জোর দিয়ে বলি, থাকবেন বাড়িটা আপনার বাবার বলে। লোকে তো অধিকারের তুলনা দিতে বলে, এটা কি তোর বাবার জিনিস? বলে না। কাকা আবার হাসেন। তুমি তো বেশ কথা বলতে পারো, কিন্তু বেঁচে খেলেও কি তারপর আবার বাবার জিনিসে অধিকার থাকে? কাকা কি ওই হাসিটা দিয়ে চোখের জল চাপছেন? কাকার জন্যে মনটা খুব খারাপ লাগছে। জলি লালির কথায় বুঝে নিয়েছি সম্পত্তি বেচে টাকা জোগাড়ের উদ্দেশ্যেই সন্দীপ নামের বয়সে কম বুদ্ধিতে পাকা ছেলেটি বাবাকে জপিয়ে জপিয়ে এখানে নিয়ে এসেছিল, এবং পাছে উদ্দেশ্যটা প্রথম থেকেই ধরা পড়ে যায়, তাই এখানে জানানো হয়েছিল শেষ জীবনটা উনি এখানেই থাকতে চান। সে চাওয়াটাই বুঝি ওর মধ্যে উতলে উঠেছিল, তাই ছেলের সঙ্গে রোজ চলছিল বচসা। কিন্তু শুধু তো ছেলে নয়, মেয়েও তার সঙ্গে। ওদের বাসনা পূরণের তীব্র আকাঙ্ক্ষা বাবাকে যে প্রবল চাপ দিচ্ছিল, তার তলায় পেশাই হয়ে গেলেন উনি। সন্দীপ যতই তার বন্ধুর উকিল বাবাকে ধরে আইন কানুন জেনে আসুক, শৈশাবুত তো করতে হবে কাকাকেই। আমি কাকার ওই অস্বাভাবিক হাসিটা বরদাস্ত করতে পারছি না, তাই একটু থামতেই তাড়াতাড়ি বলি, আচ্ছা ঠিক আছে, এ না হয় দাদার বাড়িতেই থাকলেন। কাকা যে নেশাই করেছেন এইবার বেশ বোঝা যাচ্ছে। কাকার স্বর এবার ঝুলে পড়ছে। কাকা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেন, এই মেয়ে, এতক্ষণ কি করছিস সেখানে? বুঝতে পারছিস না আমি এখন আমার ভাইপোর সঙ্গে, মানে আমার সেই মেজদার ছেলের সঙ্গে প্রাইভেট টক করতে চাই? মেজদাকে বুঝতে পারছিস না? যার সঙ্গে আমি চুপি চুপি পাখি ধরতে যেতাম, বাগানে খাঁচার ঘর বানিয়ে খরগোশ পুষতাম, ভোরবেলা উঠে বউ মরার দিঘিতে পদ্ম ফুল তুলতে যেতাম, জানিস না? হ্যাঁ, সেই মেজদার ছেলে। আমি ওর সঙ্গে টক করব? তার মানে অবস্থা ঘোরালো হয়ে আসছে। আমি অপ্রতিভ হচ্ছি, ভাবনা হচ্ছে জলি বুঝি অভিমান করে চট করে ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু তা গেল না জলি। জলি বরং দিব্যি জোরের সঙ্গে বলে উঠল, তাতে কি বাবা? আমি কি বাইরের লোক? আমি তো ঘরের লোক। হাহা, আমার কাছে না হয় ঘরের লোক তুমি, কিন্তু এই এর কাছে, আমার এই মেজদার ছেলের কাছে, ওর কাছেও তোমার যা বলবার আছে বলো। বলবো তাই বলছিস? কাকা কেমন আলগা গলায় বলে, বলতে বলছিস, কিন্তু কি বলছিলাম বলতো? তা কি করে জানবো? বললি প্রাইভেট টক। ওহো, হ্যাঁ তাই তো, প্রাইভেট টক, মানে আমার সেই আকাশ সমান উঁচু দাদার কথা। আরে বাবা, উঁচু লোক উঁচু কথা বলবে না তো কি মদো মাতাল রেশুরে অপূর্ব দস্তিদার বলবে? যে হতভাগা দস্তিদার বাড়ির কলঙ্ক, কুলাঙ্গার। হ্যাঁ, উঁচু লোকটা বলল, ওসব সই-সাবুত দলিল টলিল এত ঝঞ্ঝাটে দরকার কি রে অপূর্ব? মনে কর এই টাকাটা আমি আমার ভাইফো ভাইজিকে বিলেত যাওয়ার জন্য দিচ্ছি। তা নিচু লোক নেবে কেন ওই ভালোবাসাটা? নিচু ছোট লোকদের ভালোবাসাটা শেষ হয় না, বুঝলি? আর ছোট লোকের ছেলেটেলেরা আরও ছোট লোক হয়। তাই সেটা আবার বলে উঠল, ভিক্ষে নিতে যাব কেন? বলল স্রেফ সোজা, কি সাহসী ছেলে বল। বাবা, তুমি চুপ করো। কেন? কেন চুপ করব? কাকা যেন উদ্ধত গলায় বলেন, নিজেদের সাহসের কথা, বীরত্বের কথা, বাহাদুরির কথা এসব বলবো না? আমার ছেলের সাহসের কথা শুনবি না তোরা? যে মুখের দিকে তাকিয়ে কথা বলতে অপূর্ব দস্তিদার ভয় পায়, সেই মুখের ওপর মুখের মতন কথা শুনিয়ে দিল ওই পটকা ছেলেটা। বলল ভিক্ষে নেব কেন? জানে না ভিক্ষেই নিল। অনাদি দস্তিদারে রইলেই আছে, কিছু ভাগ বাটোয়ারা চলবে না। থাকো তো থাকো, খাও মাখো নাও, ভাগ করা করি নো। কিন্তু উঁচু মানুষটা উইল টুইল দেখাতে বসলো না। নিজের ব্যবসাপত্তর বেচে দিয়ে তোকে ন্যায্য ভাগের ন্যায্য দাম দিল। আবার শুনতে পাচ্ছি লোকটার স্ত্রীর গহনা টহনাও বেচে দিয়েছে। দেবে না তো কি, ন্যায্য দাম থেকে যে কম হয়ে যাচ্ছিল।
সব জানতে পেরে গেছি বাবা। বাবা, তুমি একটু চুপ করে বসো তো। সত্যি হঠাৎ চুপ করে গেলেন কাকা। আর ঠিক সেই সময় বাইরে জ্যাঠামশার শান্ত গম্ভীর কণ্ঠ শোনা গেল। অপূর্ব, এ ঘরে আছিস নাকি? জ্যাঠামশার পিছনে পটলকে দেখতে পেলাম। মনে হচ্ছে পটল ভয় পেয়ে ওকে ডেকে এনেছে। ভয় পেতেই পারে, কাকার হাসিটা ঠিক স্বাভাবিক ছিল না। এ সময় জ্যাঠামশাই নিচতলায় বৈঠকখানা ঘরে থাকেন। ওর যে কিসের কিসের যেন ছোটখাটো ব্যবসা আছে, ওটাই তার অফিস। হঠাৎ মনে হলো ওই অফিসটা আর থাকবে না। এইমাত্র শুনতে পেলাম ব্যবসাপত্র সব বেচে দিয়েছেন জ্যাঠামশাই। আমার ভারী অবাক লাগছে। সন্দীপের মতো একটা উদ্ধত অহংকারী বাজে ছেলে ওর জেদে এত উলটপালট হয়ে যাচ্ছে। ওর বাবা জ্যাঠামশাই কেউ ওকে ধমকে ঠান্ডা করে দিতে পারছেন না। বড়রাই কি তবে ছোটদের কাছে নিরুপায়, বাপেরা ছেলেদের কাছে? ওই একটা ছেলের লোভ, জেদ, অসহিষ্ণুতার, অসভ্যতার কাছে সবকিছু পরাস্ত হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে একটা বনেদি সংসারের শৃঙ্খলা, চলে যাচ্ছে একটা অভিজাত পরিবারের ঐতিহ্য, আভিজাত্য, চলে যাচ্ছে গুরুজনদের মান সম্মান, আর চলে যাচ্ছে দয়া, ধর্ম, মানবিকতা। থাকছে শুধু ওই ছেলেটার গুণ, তার সঙ্গে লালি নামের মেয়েটার লোভ। কিন্তু কেন 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 ওই অসভ্যতাটাই সবের উপর জয়ী হবে? ওরা যদি এই দস্তিদার বংশের নীতি, নিয়ম, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি এক বিন্দু সম্ভ্রম না রাখে, ওরা এই বংশের কে? কিসের দাবিতে ওর উত্তরাধিকারিত্বের বায়না করে? এই সব কথা খুব তীব্রভাবে তোলপাড় করছে আমাকে। কারণ কাকা এবং জ্যাঠামশায়ের নিরুপায়তা আমাকে ভয়ানক বিস্মিত করছে। ওরা ওদের এতখানি বাড়তে দিয়েছেন কেন? শুধু স্নেহে, না ভয়ে? কিসের ভয়ে? ওরা রাগ করবে, ওরা অভিমান করে চলে যাবে? ভুল ধারণা। চলে যাওয়ার ক্ষমতা থাকলে ওরা যে পূর্বপুরুষকে অস্বীকার করে, অসম্মান করে, তাদের সম্পত্তির প্রতি সেনদৃষ্টি হেনে এতদূর ছুটে আসতো না। আসলে কাকার শান্তিপ্রিয়তাই এর কারণ। শান্তিপ্রিয়তার বশেই কাকা ছেলেবেলা থেকে ওদের বাড়তে দিয়েছেন, যত ইচ্ছে বাড়তে দিয়েছেন। অর্থাৎ আরব্য উপন্যাসের গল্পের মতো সেই খলসির মধ্যে থেকে দৈত্য বার করে ফেলেছেন। এখন সেই দৈত্য ঘাড়ে চেপে বসেছে। শান্তিপ্রিয়তা ভালো, কিন্তু দুর্বলতা কি ভালো? আচ্ছা, জ্যাঠামশায়ের চরিত্র তো এমন দৌর্বল্য ছিল না। উনি সকলকেই মিষ্ট কথায় তুষ্ট করেন, কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না। এদের কেন দিলেন? কাকার উপর অভিমানে? নাকি এই যুগে দেখে ধিক্কার এসেছে, সভ্যতার ধ্বংস দেখে ধিক্কার এসেছে? আহা বেচারি কাকা, এতদিনের পর জন্মভূমিতে ফিরে এসে একটু শান্ত হয়ে বসতে চেয়েছিলেন। সন্তানের হিংস্রতা, নিষ্ঠুরতা সেই শান্তিটুকু পেতে দিল না। আমি যদি ওদের মতো সুস্থ হতাম, যদি আমার মা বাবা থাকতেন, আমি ওকে এইরকম করতাম, হয়তো করতাম। সেদিন তো লালি বললই, তুমি আর গোপাল ছেলে হয়ে থাকবে না কেন বাবা? ক্ষমতা থাকলে তো দুর্দান্ত হবে। নেই তাই এই অচলাতনের মধ্যে পড়ে আছো, দেবদ্বিজে ভক্তি করছো, গুরুজনদের নামে হাত জোড় করছো, নিয়ম ভাঙার নামে শিউরচ্ছ। কিন্তু ভেবে পাই না, ভাঙার মধ্যে কি সব বাহাদুরি? এই যে জ্যাঠামশাই এ ঘরে ঢোকা মাত্র কাকা উঠে দাঁড়ালেন, এটা কি শুধুই কুসংস্কার? শুধুই গতানুগতিকতার জাবর কাটা? এর মধ্যে ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, সমীহ নেই, সৌন্দর্য নেই? সন্দীপ যে গুরুজনদের পায়ে মাথা নোয়ায় না, ঘরে এলে উঠে দাঁড়ানোর প্রশ্ন তো দূরের কথা, টাইট ট্রাউজার পরা পাটা পায়ের উপর তুলে বসে থাকে, সেটাই কি সুন্দর? জ্যাঠামশাই সস্নেহে বললেন, বস বস। তারপর বললেন, জলি একা এইসব বই টই গোছাচ্ছ? পটলাকে সাহায্যে নিতে পারতে। আমি এসব ভালোবাসি জ্যাঠামশাই। তাহলে ভালো। হ্যাঁ অপূর্ব, তোর সঙ্গে কথা ছিল। কাকা এতক্ষণ যে ঝুঁকে ছিলেন তা যেন একেবারে ঠান্ডা মেরে গেছে। আস্তে বললেন, বলুন।
তোর এই আপনি বলাটা বদলাতে পারছিস না তো? আগে তো তুমি বলতিস। কাকা চুপ করে রইলেন। সে যাক, বলছিলাম, তোর ছেলে আর ছোট মেয়ে তো সমুদ্র পাড়ি দেবার জন্য কোমর বেঁধে লেগেছে। ওদের সম্পর্কে তো তোর আর কিছু করার নেই। বড় মেয়েটারও পড়া টরা শেষ হয়ে গেছে। তোর আর কলকাতায় চলে যাবার দরকার কি? এখানে থাক, মেয়ের বিয়ে টিয়ে দেবার চেষ্টা কর। কাকা কি একবার কেঁপে উঠলেন? আর জলি, নাকি আমি নিজেই? কাকা সেই ঝোঁকের কথাগুলো বললেন না, শুধু আসতে বললেন, এখানে থাকার অধিকার কি আর রেখেছি আমি? জ্যাঠামশাই আরো গম্ভীর শান্ত গলায় বলেন, অধিকারটা কাড়লো কে? তোর ওই বুদ্ধিহীন ছেলেটা? ওর সাধ্য কি যে তোর অধিকার কেড়ে নেয়? তবে যদি ভাবিস বাড়িটা একা আমার, আর আমার বাড়িতে থাকতে তোর অসম্মান হয়, তো জোর করব না। দাদা, অপূর্ব, তোর যাওয়া হতে পারে না, সেই কথাটাই বলবো বলে খুঁজছি তোকে। দাদা, আমি এ বাড়ির অযোগ্য। আরে বাবা, যোগ্যতা অযোগ্যতার বিচারটা না হয় আমার জন্যই রাখ না। তোর এই বড় মেয়েটা যখন ও দুটোর মতো চ্যাংড়া নয়, তখন ওটার অন্তত একটা ভালো ঘরে বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তো। কাকাকে ভয়ানক চঞ্চল দেখালো। কাকা কি যেন বলতে গেলেন, একবার উঠে দাঁড়ালেন, আবার বসে পড়লেন। আর মাঝে মাঝে লক্ষ্য করেছি কাকার হাত হঠাৎ হঠাৎ কাঁপে। হয়তো ওটা স্নায়বিক ব্যাধি। এখন দেখছি ভীষণ কাঁপছে। কিন্তু জলি নামের এই ছোটখাটো মাপের মেয়েটা এমন অকম্প হলো কি করে? জলি এমন সোজা হয়ে এগিয়ে এসে কথাটা বলল কি করে? অথচ বলল তো। স্পষ্ট শুনতে পেলাম জলির গলা, ভালো ঘরে বিয়ে টিয়ে দেওয়ার কোনো উপায় নেই জ্যাঠামশাই, কারণ মেয়েটা তো এই ভালো ঘরের নয়, একেবারে বাজে ঘরের। আমি জানি না ঠিক তারপরেই কি হলো, কারণ আমি জ্যাঠামশাইয়ের মুখটা দেখতে পাওয়ার ভয়ে হঠাৎ চোখ বুজে ফেলেছিলাম। তারপর একটা হইচই গোলমাল শুনতে পেয়ে চোখ খুলে দেখলাম অনেকজনে মিলে কাকাকে মেঝে থেকে টেনে তুলছে। বসে থাকা অবস্থায় হঠাৎ হুমড়ি খেয়ে মেঝে পড়ে গেছেন কাকা, মুখ গুজরে। ওই ধরে তোলার মধ্যে নিমাই আছে, পটল আছে, জগদীশ আছে, জ্যাঠামশাইও আছেন, বোধহয় জলিও। ওহ, এই জন্যে হাত কাঁপছিল কাকার। তখনই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছিলেন। তবু মনে হলো জলি এটা করলো। কি দরকার ছিল তোর এত বাহাদুরি দেখাতে যাবার? যা বলবার, যা জানাবার কাকাই জানাতেন, বোঝাতেন। ডাক্তারবাবু এলেন, দেখলেন, শুনলেন, কি বললেন কে জানে। কাকাকে ধরাধরি করে এ ঘর থেকে নিয়ে যাওয়া হলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম, আমার কিচ্ছু করার নেই। আমাকে কেউ চেয়ার ঠেলে নিয়ে গেলে তবে দেখতে পাবো কাকাকে কোথায় শোয়ানো হলো। কিন্তু এখন আর সে গরজ নেই কাকার। তাই আমি বন্ধ জানলার শার্সি দিয়ে চেয়ে চেয়ে দেখছি, জোরে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছি গাছের ডালপালা একটুও নড়ছে না, পাতাগুলো যেন ভারী হয়ে ঝুলে পড়ে রয়েছে। দেখছি আকাশটা ঠিক ধোয়া মোছা স্লেটের মতো বোদা বোদা মুখে দিগন্তের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মনেও পড়ছে না ওখানে সূর্য, চন্দ্র, তারারা তাদের হাজরে খাতায় সই করে যায় নিত্য নিয়মিত। শুধু আজই ভুলে গেছে। সূর্য, চন্দ্র, তারারা তাদের হাজরে খাতায় সই করতে ভুলতে পারে, দস্তিদার বাড়ির লোকজনেরা ভোলেন। ঠিক সময়ে বামুন্দি এলো ভাতের থালা আর আনুষঙ্গিক সব নিয়ে। না, আচারের বোতল, ঘিয়ের কৌটো, নুন মরিচের শিশি কিছুই আনতে ভোলেনি। এই নিয়ম নিষ্ঠা কি প্রশংসার যোগ্য, না নিন্দের? বাড়িতে কেউ মরে গেলেও এতটুকু নড়চড় হবে না? ভাবতে পারছি না, নিজের ভয় করছে। কিন্তু তেমন সব হলেও কি ঠিক মতো রান্না টান্না হয়? বাড়ির লোকেরা ভাত টাত খায়? সব নিয়ম জানি না, তবু কিরকম ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। বোধহয় অনেক কিছু বাধা নিষেধ থাকে, বোধহয় রান্না খাওয়া বন্ধ থাকে। আমি কি কিছু জিজ্ঞেস করব? কিন্তু কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করবার সাহস হয় না। তাকিয়ে দেখি যথারীতি পটল এসে আমার সামনে টেবিলটা রাখলো, আমাকে বালিশে ঠেসে উঁচু করে দিল।
বাথরুমে জলের গামলা আর তোয়ালে রাখতে গেল। জিজ্ঞেস করতে হলো না, বামুনদির স্বগতোক্তি কানে এলো। ছোট কর্তা তো আজ একখানি কাণ্ড করল। হবে না, অত মদ খেলে শরীরে বেগ তার হবে না। এই 3 ঘন্টা পরে এখন নাকি জ্ঞান ফিরেছে। বাবা, এতদিন পরে বাড়ির মানুষ বাড়িতে ফিরল ভেবে সবাই কত আহ্লাদ করছিলাম। তা হলো ভালো, কোথা থেকে যেন ঝড় এলো, সব তছনছ করে দিল। এতকালে সংসারের এসেছি, একটা সুতোর ইদিক উদিক দেখিনি। আর এরা এলো না উল্কাপাত এলো। বড় কর্তা দেবতা, তাই মুখে কথাটি নেই। ওই ভাইকে নিয়েই আনো ডাক্তার, আনো ওষুধ করে কি করেই বেড়াচ্ছে। ছোটবাবুর গুণের অবতার ছেলে আর ঢিঙ্গি মেয়েটি তো কাল থেকে কলকাতায় গিয়ে বসে আছে। বাপের কি হচ্ছে না হচ্ছে দিকপাত নেই। জ্যাঠার সঙ্গে বিবাদ করে বিষয় সম্পত্তির ভাগ হিসেব বুঝে নিয়ে তোরা তো বিলেত চললি। এখন যদি বাপটি তোদের পক্ষাঘাতে পড়ে থাকে, দেখবে কে? বামুনদের স্বগতোক্তিতে যখন প্রথম জানতে পারলাম কাকা বেঁচে আছেন, জ্ঞান হয়েছে, তখন বামুনদিকে প্রণাম করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু ক্রমশ এই একটানা কথার ভালো লাগছে না, ক্লান্তি লাগছে। সেই ক্লান্তি নিয়েই বলি, বামুনদি, আমার আজ খেতে ইচ্ছে নেই, তুমি এসব নিয়ে যাও। বামুনদি চমকে ওঠে, মন্তব্য থামান, জিভ কেটে বলে, ও মা, সে কি কথা, নিয়ে যাব কি? যা পারো খাও, খিদে থাকবে কি? দেখে শুনে বা কি হরে যাচ্ছে তা খিদে। তোমার চোখের সামনে তো কাণ্ডটি ঘটল। সকাল বেলায় এত নেশা করে মানুষ। বামুনদি, তুমি থামবে? বামুনদি আর একবার চমকে ওঠে, হয়তো আমি নিজেও। এ ভাষায় কোনোদিন কথা বলেনি মোহন নামের ছেলেটা। চমকের পরেও বলে ও, আচ্ছা বাবা, থামছি, এখন যা পারো খেয়ে নাও। কিচ্ছু পারবো না। মুখের ভাত, একটু হাতও দেবে না? না না, জানি না বাবা, বাড়িতে যেন শনি ঢুকেছে। চলে যায় বামুনদি ভাত টাত না নিয়ে। ও বোধহয় খুব অবাকই হয়। আমার মধ্যে এমন জেদ কোনোদিন দেখেনি তো, এমন কাঠিন্য। কিন্তু আমি এমন করলাম কেন? আমি কি আমার খুড়তুতো ভাইয়ের মতো হয়ে যাচ্ছি, গুঁয়ার আর জেদি? নাকি অন্য কোনো একটি প্রত্যাশা, অন্য কোনো একটি ইচ্ছে আমাকে এমন করালো? তাই তাই তখন ঠিক বুঝতে পারিনি সেই প্রত্যাশাটি কি, কি চাইছিলাম আমি। বুঝতে পারলাম সেটা পাবার পর। জলই এলো, সঙ্গে সঙ্গে মনে হলো এটাই প্রত্যাশায় ছিল। ও কিন্তু বেশ শক্ত গলায় বলল, খাবে না বলেছ কেন? আমিও শক্ত হবার চেষ্টা করলাম, কথা বললাম না। ও কাছে সরে এলো, বলল, কি খাইয়ে দিতে হবে? বলেছি তো খেতে ইচ্ছে নেই। না থাকাটাই স্বাভাবিক, তবু অন্যের স্বস্তির জন্য কিছুটা মুখে দিতে হয়। খেয়ে নাও। এই স্বাদটা আমার কাছে নতুন। আমি জানি ইচ্ছে না থাকলেও সবকিছুই নিয়ম মাফিক করতে হয়, তাই কোনোদিন কেউ আমাকে সাধ্যে এসেছে এমন মনে পড়ল না। স্বাদটা চেখে চেখে ভোগ করতে ইচ্ছে হলো। বললাম, না। ও বলল, হ্যাঁ। আমি দেওয়ালের দিকে চোখ রেখে বললাম, নিষ্ঠুর লোকের কথা আমি রাখি না। নিষ্ঠুর? নিশ্চয়ই তো, তোমার জন্যই কাকার এরকম হলো, তা বুঝতে পারছো না? জলি একটুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তা পেরেছি, পারছি, কিন্তু মোহন, এছাড়া আর কি উপায় ছিল বলো? একটা মিথ্যের বোঝাকে আর কত মিথ্যে দিয়ে ভারী করে চলবো? আমি দেখতে পাচ্ছি ওর চওড়া চওড়া চোখ দুটো চকচক করছে। ও কষ্টে নিজেকে সামলাচ্ছে। ওকে একটু ভালো কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু ভেবে পাচ্ছি না কি বলবো। আবার নিজেই বলল জলি, জানি উনি নিজে থেকে বলতে পারতেন না, কোনোদিনই পারতেন না, তাই আমি মিথ্যের হাড়িটা হাটের মাঝখানে ভেঙে দিলাম। জলি নিঃশ্বাস ফেলল, জলিকে বড় করুণ দেখালো। বললাম, কিন্তু জলি, এটাকে এত মিথ্যে বলেই বা ধরছ কেন? কাকা তো তোমায় ঠিক নিজের মেয়ের মতোই দেখেন, সেটাই কি সত্যি নয়? আমিও তাই ভাবতাম মোহন। জলি একটা নিঃশ্বাস ফেলে বলে, তাই ভেবেই নিশ্চিন্ত ছিলাম, জীবনে যে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে
খেয়াল করিনি আমার এই আপাতত সরল দেখতে জীবনটা যে কত জটিল সেটা টের পেলাম আজই প্রথম, তখন জ্যাঠামশাইয়ের কথায়। আমি বললাম, বলবার দরকার বুঝলে কাকাই বলতেন। দরকারটা যে আমার নিজেরই মোহন। বলে জলি। আমার থালাটা টেনে দিয়ে আমাকে খেতে শুরু করালো। জলির মধ্যে এমন একটা জোর আছে যেটাকে কিছুতেই এড়ানো যায় না। কাকার কাছে আমায় নিয়ে গিয়ে দেখিয়ে এনেছে দুদিন। অবস্থা একটু উন্নতির দিকে। সন্দীপ আর লালি এসেছিল, দেখে টেকে আবার দুদিনের জন্য কলকাতায় গেছে। বাইরে যাওয়ার আগে কত কাজ, আমরা কি তার মানেই বুঝি চাই? টাকার অভাবে সবই তো স্থগিত ছিল, এখন রথটা চলছে। কিন্তু হঠাৎ একেবারে আচমকা কাকার জীবনের রথটা যে এমন বিশ্বাসঘাতকতা করে বসবে এ কথা কে ভেবেছিল? কেউ ভাবেনি। কারণ ইদানিং তো ক্রমেই ভালোর দিকে আসছিল। চিকিৎসার আয়োজনেরও তো ত্রুটি হয়নি। কলকাতা থেকে বড় বড় ডাক্তার এসেছে, এখানের ডাক্তারবাবু বসে থেকেছেন, আর জ্যাঠামশাই অতন্দ্র প্রহরীর মতো বসে থেকেছেন। তবু মৃত্যু এলো দস্যুর মতো, আচমকা ছিনিয়ে নিয়ে গেল রাত্রির গভীরতার সুযোগে। ডাক্তার বলেছিল ফার্স্ট স্ট্রোক, খুব বেশি ভাবনার নেই, সাবধানে থাকলে সামলে যাবেন। কিন্তু গেলেন না সামলে। আমি ঘুমোচ্ছি, সারা বাড়িই ঘুমোচ্ছে। হঠাৎ জলির গলার তীক্ষ্ণ একটা আর্তনাদ শুনতে পেলাম, জ্যাঠামশাই। তারপর জ্যাঠামশাইয়ের গলা, অপূর্ব। অপূর্ব! কি ভয়াবহ ওই ডাক! মনে হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত বোধহয় আমি ওই ভয়াবহ শব্দটা শুনতে পাব। অপূর্ব! আমি ঘর থেকে বেরিয়ে পড়তে চাই, বেরিয়ে গিয়ে দেখতে চাই কি ঘটছে ওখানে। আমি হঠাৎ উঠতে গেলাম, যা হয় না তা হলো না। পটলকে ডাকতে গেলাম, গলা দিয়ে শব্দ বেরোলো না। টেবিলে রাখা ঘন্টাটা নাড়তে গেলাম, হাত পৌঁছল না। ভীষণ চিৎকার করে মাথা ঠুকতে ইচ্ছে করলো, তাও ক্ষমতার বাইরে। তাকিয়ে দেখলাম পটল বিছানায় নেই। পটলও কত সুখী। আমার এই ব্যাধি এই প্রথম আমাকে এত তীব্র বেদনার অনুভূতি দিল। ওর তীব্রতা এর আগে কোনোদিন এমন ভাবে টের পাইনি। আজই প্রথম মনে হলো আমার এই বেঁচে থাকাটা কি অর্থহীন। এবারই সেই চিরছন্দ ভেঙে গেছে। এবারই যে একটি শান্ত সুষমা ছিল সেটি রুক্ষ বিবর্ণ হয়ে গিয়েছে। সন্দীপ রুক্ষ মাথা রাবারের চটি পরে নানাভাবে ঘুরে বেড়াচ্ছে। লালি খালি পায়ে। সন্দীপকে বুঝি রজনী ঠাকুরদা বলেছিলেন, ছত্র পাদুকা ব্যবহার নিষেধ, রবারের হলেই কি সব দোষ খণ্ডে গেল। সন্দীপ ব্যঙ্গ হাসি হেসে চলে এসেছে। কথাটা লালি এসে বলল, দাদার জেদের কোনো মানে হয় না। কদিন জুতো না পরলেই বা কি হয়? এই তো আমিও তো পড়ছি না, কি হচ্ছে? মরে যাচ্ছি। দাদার ওই জেদটাই খারাপ। একসময় লালি আমার ঘরে এলো, রুক্ষ মাথা, খালি পা। বলে উঠল, আপনিও নাকি কৃচ্ছ সাধন করছেন? আমি এর কি বলতে পারি এর উত্তরে? আপনার শরীর খারাপ, খাওয়া টাওয়া কমানো ঠিক না। বাপি সম্পর্কে আপনার এতটা করার কি আছে? কদিনই বা দেখেছেন? লালির চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, মুখ চোখ বসে গেছে, গলাটা ভাঙা ভাঙা। তবু এরকম কথা বলতে পারল? আমি বললাম, দেখার বেশি দিনটাই সব নয় লালি, তাছাড়া সম্পর্ক কি কিছুই নেই? লালি অপ্রস্তুত হয়ে বলল, না তা বলছি না। তোমাদের যাবার ঠিক হয়ে গেল? অনেকটা মাঝখানে এই হয়ে গেল। খুব খারাপ লাগছে। দিদিটাই বা কি করবে, কোথায় থাকবে? আমি ওর দিকে তাকিয়ে দেখলাম। ও কি কোনো উদ্দেশ্য নিয়ে বলছে? মনে হলো না। বললাম, কেন, এখানে থাকাটা বুঝি অসম্ভব? এখানে? লালি আবার একটু অপ্রতিভ হলো। না মানে আমরা তো কেউই রইলাম না। আমরা তো রইলাম, তা ঠিক, তবে মানে। লালি চুপ করে গেল। মানেটা কি বলো? না থাক, দরকার নেই।
চঞ্চল হয়ে চলে গেল। লালি কি বলতে চাইছিল বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর সঙ্গে এ নিয়ে কথা বলতে ইচ্ছে হলো না। কাকার মৃত্যু ওকে বেশ খানিকটা আঘাত করেছে, তবু নতুন এক জীবনের মধ্যে গিয়ে পড়বার আশায় উদ্বেলিত হচ্ছে ও। তাই চঞ্চলতাটা কমেনি এক তিলও। একদিন আমাকে যখন দালানে নিয়ে গিয়েছিল, সন্দীপের সঙ্গে দেখা হলো। হঠাৎ যেন চমকে গেল। মনে হলো আমার কথা বোধহয় ভুলেই গিয়েছিল। দেখে মনে পড়ল, কি বলবে ভেবে না পেয়ে হঠাৎ বলে বসলো, ও দেশে গিয়ে আমি তোমার মতো রোগীদের কি চিকিৎসা হয় জানবার চেষ্টা করব। মুখে আসছিল অনেক ধন্যবাদ, কিন্তু কখনো কাউকে মুখের ওপর কিছু বলা অভ্যাস নেই বলেই বললাম না। সন্দীপ অবশ্য ওর কোনো উত্তর চায়ও নি। হঠাৎ বলল, তোমাদের পুরুত ঠাকুর তো আমাকে স্রেফ মাথা মুড়োনোর ব্যবস্থা দিতে বসেছিলেন। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, সেটা করবে না বুঝি? কোনটা? ওহো, মাথা মুড়োনো? না, তোমার কাছে বলতে আসাই ভুল হয়েছিল। তুমি তো আবার জ্যাঠামশাইয়েরও জ্যাঠামশাই। সত্যি, এত কম বয়স তোমার, কি কুসংস্কারে গাড্ডায় পড়ে আছো। করবেই বা কি? যাক, জেনে রাখো আমি পরশুই চলে যাচ্ছি। জ্যাঠামশাই আর পুতমশাইয়ের গাড্ডায় পড়ে পিতৃশ্রাদ্ধ করতে বসতে পারবো না। তার মানে তুমি বাবার কাজ করবে না? না, আমি ওসব বিশ্বাস করি না। মরে গিয়ে কেউ চালকলা খাচ্ছে, এর থেকে হাস্য করার কি আছে? কিন্তু তুমি তো একমাত্র ছেলে, তুমি না করলে কে করবে? আসলে কারোর করবারই দরকার আছে বলে আমি মনে করি না। বললাম তো আমি বিশ্বাস করি না। আশ্চর্য, সন্দীপ কোনো কিছুই বিশ্বাস করে না, বিশ্বাস করে শুধু উত্তরাধিকারিত্বটি। কিছু বলতে আর ইচ্ছে করছিল না, তবু বললাম, সন্দীপ, এতে তোমার নিন্দে হবে। হোক, বাজে লোকের নিন্দেকে আমি কোনো মূল্য দিই না। মূল্য যখন দেয় না, তখন সত্যি আর থাকবার দরকার কি? জ্যাঠামশাই তার ছোট ভাইয়ের কাজ করছেন বসে বসে, এই দৃশ্যটি চোখ মেলে দেখবার জন্য। যাক, তবে চলেই যাক। তবু চলে যাওয়ার শব্দটাই কি বিষণ্ণ। সন্দীপকে তো প্রায় সহ্য করাই যায় না, তবু সন্দীপ একেবারে চলে যাবে আর আসবে না ভেবে মনটা বিষণ্ণ লাগছে। আজ বৃষ্টি নেই, আমায় বারান্দায় বসিয়ে দিয়ে গেছে। তাকিয়ে আছি গেটের দিকে। দেখলাম ট্যাক্সি এসে থামলো একটা। সন্দীপের জন্য এলো, জগদীশ নিয়ে এসেছে। দেখে বুকটা ধক ধক করছে। এই তো কদিনের কথা, যেদিন এমনই এক সকালে গেটের ওইখানে ট্যাক্সিটা এসে দাঁড়াল। কি উল্লাস, কি অনাস্বাদিত উত্তেজনাময় আনন্দ নিয়ে তাকিয়ে দেখলাম একে একে চারজন মানুষ নামলো গাড়ি থেকে। নামলো ব্যাগ, সুটকেস, বেডিং, আরো এটা ওটা। তারপর সবকিছু ঢুকে এলো বাড়ির মধ্যে, মানুষ, মালপত্র। আচ্ছা, সময়ের স্রোত থেকে একটা ঢেউ ভাসিয়ে দেওয়া যায় না? মুছে নেওয়া যায় না সময়ের ক্যালেন্ডার থেকে কয়েকটা তারিখ? কোথাও কোনোখানে এমন কোনো শক্তি কি থাকতে পারে না, যে শক্তি মাঝখানে এই কালখণ্ডটুকুকে তার সমস্ত ঘটনার সমেত মুঠোয় চেপে তুলে নিতে পারে? তুচ্ছ গল্প লেখক তার লেখার ভুলকে রাবার ঘষে মুছে ফেলতে পারে, আবার নতুন করে লিখতে পারে। বিশ্বাস কাহিনীর লেখকের নেই সেই ক্ষমতা? রবার ঘষে ভুল সংশোধন করতে, পাতা ছিঁড়ে ফেলে নতুন পাতায় লিখতে? সেই ক্ষমতাকে আমি আয়ত্ত করতে চেষ্টা করছি। কল্পনা করছি এটা কিছুদিনের পিছনো একটা তারিখ। ওই গাড়িটার দরজাটা এবার খুলে যাচ্ছে, বাড়ির লোকজন ছুটে আসছে বাগানের মালিটা পর্যন্ত। তারপর একে একে 4টি মানুষ। আমি হয়তো ওই কল্পনাটা করতে চোখ দুটো বন্ধ করেছিলাম। হঠাৎ প্রচন্ড একটা শব্দের ধাক্কায় ভেঙে গেল কল্পনা। কিন্তু এই শব্দ কিসের? বাজ পড়ার? পাহাড় ফাটার? এই স্বর কি একটি মধ্যরাত্রে অপূর্ব বলে আর্তনাদ করে উঠেছিল? তাই যদি হয়, তাহলে এত পার্থক্য হয় কি করে দুটো শব্দে? ওই শব্দটা থেকে ভাষা খুঁজতে চেষ্টা করছি, ক্রমশ শুনতেও পাচ্ছি, না, খবরদার না, অপূর্বর একটা জিনিসও এ বাড়ির গেটের বাইরে বেরোবে না। তোমার নিজের যা কিছু আছে সব নিয়ে বেরিয়ে যাও, যেখানে খুশি নরকের জাহান্নাম। নিমাই, এই ব্যাগ, সুটকেস, বিছানা তুলে নিয়ে যাও করে। আমি বুঝতে পারছি না
এ কোন অভয়মোহন দস্তিদার? অবান্তরভাবে বহুদিন আগে দেখা একটা দৃশ্য মনে পড়ে গেল কেন জানি না। অনেকদিন আগে একবার পুজোর পঞ্চমী রাত্রে দারুণ ঝড় বৃষ্টি হলো। সকালবেলা চণ্ডী মণ্ডপে গিয়ে দেখি কোথা থেকে বালি সুরকির চাপড়া খসে খসে প্রতিমার গায়ে পড়েছে। কি বিভৎস সেই ক্ষতবিক্ষত মূর্তি! নাক ভাঙা, চোখ কানা, আঙুল খসে যাওয়া সেই মূর্তিটা কেন হঠাৎ এতদিন পরে চোখের সামনে ভেসে উঠল? কেন উঠল সেটা ভাববার আগেই সন্দীপকে দেখতে পেলাম। বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসেছে যাত্রার আয়োজন সম্পূর্ণ করে। আমি ভাগ্যিস উপরে, ভাগ্যিস কারোর সঙ্গে চোখাচোখি হচ্ছে না আমার, তাই বসে আছি, শুনতে পাচ্ছি সন্দীপ বিক্ষোভের গলায় বলছে, তার মানে বাবার জিনিসপত্র এ বাড়ি থেকে যাবে না মানে? আমি তোমায় মানে বোঝাতে বাধ্য নই, আমি বলছি আমার হুকুম। কিন্তু আমি আপনার এই অর্থহীন হুকুম মানতে যাব কেন? আমি আপনার জমিদারি প্রজা নই। সন্দীপ! সেই অচেনা অভয়মোহন দস্তিদারের গলা গর্জে উঠল। তুমি কি চাও দারোয়ান দিয়ে তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিই? আচ্ছা, সন্দীপের বুকের পাটাটা কি লোহা দিয়ে তৈরি? নইলে সন্দীপ কি করে বলে, আমি না চাইলেও আপনি দিতে পারেন, আপনার যখন অনেক চাকর দারোয়ান? জ্যাঠামশাই হঠাৎ থেমে যান, নিজস্ব গম্ভীর গলায় বলেন, নিমাই, দাঁড়িয়ে রইলি যে? বললাম না ওগুলো ভেতরে নিয়ে যা, তিনতলায় কাকাবাবুর ঘরে রেখে দিয়ে যা। আমি কাউকে ওর জিনিস বেচে খেতে নিয়ে যেতে দেব না। সন্দীপ ক্রুদ্ধ মুখে বলে, আচ্ছা ঠিক আছে, স্বরূপ ভালো করে চিনলাম, যাক, আজ আমি একাই যাচ্ছিলাম, সেটা নিরাপদ মনে হচ্ছে না। আর জিনিস আটকাচ্ছেন, পরে হয়তো মানুষও আটকাবেন। জলি লালিকে ডেকে দিন, ওরা আমার সঙ্গে যাবে। ঠিক আছে। জ্যাঠামশাই বলেন, ঠিক আছে। অবস্থা যখন সব থেকে বেঠিক হয় তখনই মানুষ বলে ঠিক আছে। জ্যাঠামশাইও বললেন, ঠিক আছে। জগদীশ, দিদিমণিদের বলগে নেমে আসতে, এই গাড়িতেই কলকাতায় যেতে হবে। হঠাৎ ঘটনার চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। সকালের সব রং পৃথিবী থেকে মুছে গেল। আমরা চলে যাচ্ছি, লালি বলল শুকনো ভাবে। আমি বলতে যাচ্ছিলাম, হঠাৎ এইভাবে কি করে যাবে লালি? তোমাদের তো কোনো গোছ ছিল না। কিন্তু তার আগেই জলির গলার সুর বেজে উঠল, আমরা বলছিস কেন লালি? আমি তো যাচ্ছি না। তুই যাচ্ছিস না? না, তুই একা থাকবি? এখানে তো সবাই রয়েছে। লালির যে বাবার শ্রাদ্ধের আগেই চলে যাওয়ার ইচ্ছা ছিল তা মনে হচ্ছে না, তবু লালি তেমনই শুকনো গলায় বলে, দেখলি তো সবাইকে? দেখলাম তো, দেখলাম বলেই তো থেকে যাচ্ছি। আশ্চর্য, পৃথিবীর সব রং ফিরে এলো কি করে, আরো ঝলমলে হয়ে? গাছের পাতাগুলো সাটিনের মতো দেখতে লাগছে কেন? সদ্য বৃষ্টি ধোয়া বলে? নেমে গেল ওরা দুজনে, দেখতে পাচ্ছি ওদের। লালি শাড়িটা একটু গুছিয়ে পড়েছে, জলি যেমন তেমন। লালি গাড়িতে উঠে পড়ল, জলি দাঁড়িয়ে রইল। একটু ওদিকে জ্যাঠামশাই দাঁড়িয়ে আছেন পাথরের মূর্তির মতো। সন্দীপ জলিকে বলল, কি হলো, প্রণাম করা বাকি আছে বুঝি? সন্দীপের গলায় বিদ্রুপ। জলির গলা শুনতে পেলাম, সহজ স্বাভাবিক গলা। আমি তো যাচ্ছি না। তুমি যাচ্ছ না কেন? গলা ধাক্কা খাওয়া পর্যন্ত অপেক্ষা করবে বুঝি? তাই ভাবছি, তাড়িয়ে না দেওয়া পর্যন্ত থাকবো। হঠাৎ জ্যাঠামশাইয়ের দিকে ঘুরে দাঁড়াল, বলল, জ্যাঠামশাই, আমি যদি এখানেই থেকে যেতে চাই, তাড়িয়ে দেবেন? জ্যাঠামশাই বোধহয় বিজলী সামন্তের সঙ্গে কথা কইলেন, খুব গম্ভীর গলায় বললেন, আমাকে বিশ্বাস কি? বিশ্বাস আছে কিনা দেখব। দস্তিদার বাড়িতে তো অনেক আশ্রিত টাশ্রিত থাকে, সামান্য একটা মেয়ের আশ্রয় হবে না? চমৎকার। সন্দীপ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গাড়িতে উঠে বসে ঝনাত করে দরজাটা বন্ধ করে দিল। গাড়ি বেরিয়ে গেল গেট দিয়ে। দেখতে পেলাম জ্যাঠামশাইয়ের ঘাটটা একটু ঝোঁকা, হাত দুটো পিঠের দিকে জড়ো করা। জলির দিকে আর তাকালেন না জ্যাঠামশাই, আস্তে আস্তে ঠাকুর বাড়ির দিকে গেলেন। জলি বাগানে বসে আছে।
অনেকগুলো ছোট ছোট পাথরের বেদির একটাতে, যেটাতে বসে আছে সেটা একেবারে আমার চোখের ওপর। কিন্তু জলি চোখ তুলল না একবারও। কিন্তু জলি কেন এখানে থাকতে চায়? জলি তো জানে জ্যাঠামশাই জেনে ফেলেছেন জলি দস্তিদার বাড়ির কেউ নয়, জলি হচ্ছে বিজলি সামন্ত। তবু এত সাহস কেন জলির? ও কি এখানে শ্রদ্ধা পাবে, সম্মান পাবে, ভালোবাসা পাবে? তবু সব সংশয় ছাপিয়ে অদ্ভুত একটা আনন্দ ছড়িয়ে পড়ছিল আকাশে বাতাসে। জলি কি এই খবরটা জেনে ফেলেছে, তাই এখানে থাকতে চাইল? জলি, তোমার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু জলি, আমার কাছে আসছো না কেন? ওই পাথরের বেদিটার ওপরেই বসে আছো কেন পাথরের পুতুলের মতো? জলি, আমার ক্ষমতা নেই যে আমি তোমার কাছে পৌঁছাই, তোমাকেই আমার কাছে আসতে হবে। তুমি কাছে এসে দাঁড়ালে তবে আমি বলতে পারবো, জলি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। জলি আমার প্রার্থনা পূরণ করেছিল, কাছে এসেছিল। কিন্তু জলি অত বেশি কাছে আসতে চাইল কেন? জলি এমন বোকার মতো বেপরোয়া হলো কেন? একটু দেখা, একটু কাছে বসা, একটু কথা, একটু হাসি, আর অনেকখানি উপস্থিতির সুখ, এর বেশি তো চাওয়ার ছিল না মোহন নামের একটা পঙ্গু জীবনের। ক্ষমতাও ছিল না চাইবার। জলি বুঝতে পারল না জলি চাওয়ার অনেক বেশি দিতে এলো। আমি ভয় পেলাম, বললাম, জলি, এমন কাজ করো না। জলি শুনল না, সেই কাজই করল। জলি জ্যাঠামশাইয়ের কাছে বলতে গেল, কিন্তু জলি তো আমার সেই বেপরোয়া কাকা অপূর্বমোহন দস্তিদারের কেউ নয়। তবে ওর রক্তেও এমন দুঃসাহস কেন, যে দুঃসাহস অভয়মোহনের স্ত্রীকে অনেক ঘর দালান পার করিয়ে এ ঘরে এনে ফেললে, অনেক রাত্রে ওকে ধরে ধরে এনে দেবার লোক যখন ছিল না। আচ্ছা, উনি কি দেওয়ালগুলো ছুঁয়ে ছুঁয়ে এসেছিলেন? কি জানি, আমার যেন মনে হলো উনি ছুটে এসে দরজাটা দুহাট করে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। আমাকে আমার ভিতরের সমস্ত বিস্ময়, সমস্ত উত্তেজনা, সমস্ত ব্যাকুলতা ভিতরেই সংহত রাখতে হয়। আমি ধর্মর করে উঠে বলতে পারি না, এ কি জেঠিমা আপনি? শুধু মুখেই উচ্চারণ করি কথাটা, না নড়ে। জেঠিমা হাঁপাতে হাঁপাতে বলেন, পটলা, চলে যায় ঘর থেকে। পটল থতমত খেয়ে বিছানাটা গুটিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। জেঠিমা দরজাটা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালেন, হাঁপালেন একটু, তারপর চাপা তীব্র গলায় বলে উঠলেন, মোহন, তোরা কি সবাই মিলে মানুষটাকে মেরে ফেলতে চাস? এ কি কথা, কার কথা? কোন মানুষটাকে মেরে ফেলবার জন্য অন্য কারোর সবাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করেছি আমি? জেঠিমা আমার নির্বাক মুখের দিকে তাকিয়ে আবার বলেন, বল বল, ওকে মেরে ফেলে তোদের কার কি সুখ হবে? সেই এক ভাই 3 যুগ পরে ভিটে এলো, মানুষটার পাঁজরগুলো গুড়িয়ে দিয়ে মরে জিতে গেল। ওই পাজি হারামজাদা ছেলে মেয়ে দুটো ঝাঁঝরা করে দিয়ে গেল মানুষটাকে। পৃথিবীতে শয়তান দেখে দেখেই অভ্যেস, তাই দেবতা চিনতে পারল না। কেন নম্র হয়ে কাছে এসে আবদার করতে পারলে না, জ্যাঠামশাই আমরা বিলেত যাব, তোমাকে তার খরচ দিতে হবে? দেখতিস দিত কিনা, মাথার চুল বিক্রি করেও দিত। তা নয়, তোরা তার বুকে ছুরি মেরে লুট করতে এলি। ভালো হবে না, আমি বলছি, ভালো হবে না তোদের। জেঠিমা কি করছেন, কাকে কি বলছেন? বসুন। বসতে আমি আসিনি তোর ঘরে মোহন, আমি শুধু তোকে জিজ্ঞেস করতে এসেছি, কোন অপরাধে তুই ওর বুকে এমন শেল দিবি? আমি বলছি, এত বড় কলঙ্কের কালি গায়ে মেখেও দাঁড়িয়ে থাকতে পারবে না মোহন। আমি তোর মার মতো, আমি তোর কাছে হাত জোর করছি, তুই ওকে মারিসনি। আমি হতাশ ভাবে বলি, জেঠিমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? কিচ্ছু বুঝতে পারছিস না তুই? সেই বেহায়া নির্লজ্জ ছোট লোক বাপের মেয়েটা তোকে কিছু না বলে এত বড় আসপদ্দা করতে গিয়েছে, এই কথা বিশ্বাস করব আমি? ও এ বাড়ির বউ হবে, এই আবদার নিয়ে দস্তিদার বাড়ির বড় কর্তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এত নির্লজ্জ, এত বেহায়া, এত বড় বুকের পাটাওয়ালা মেয়েও। শুনতে পাচ্ছিস? তোর কাকার ওই শতাতো মেয়েটা, ও তোকে বিয়ে করতে চায়। বলি, বিয়ে করার উপযুক্ত পাত্র তুই? তোকে নিয়ে জীবন কাটাতে পারবে লক্ষ্মীছাড়ি হারামজাদি? তা কেন, ঐশ্বর্য দেখে মাথা ঘুরে গিয়েছে, ভেবেছে হার তো নেই কেউ,
এক পাশে একটা বাঁজা মাগি বিছানায় পড়ে ধুঁকছে, অতএব সব আমার হবে। সে দুটোর সঙ্গে ষড়যন্ত্র করে তাই আগে থেকে বাড়ির চিরকেলে গিন্নি দুটোকে তাড়ালো। এখন আর বাধা কি? গিন্নি হবেন উনি। ওই সর্বনাশীর খপ্পরে পড়িসনি তুই মোহন, ও সব করতে পারে। তা নইলে জেঠিমা, আমি প্রায় চেঁচিয়ে উঠি, আপনি পড়ে যাবেন, কাকার মতো মরে যাবেন আপনি। আপনি বসুন, এদিকে আসুন। বসেই পড়েন জেঠিমা, সোফায় নয়, দরজায় পিঠ ঠেসিয়ে মেঝেতে। বলেন, ওই সর্বনেশে মেয়ে তোর জ্যাঠার কাছে কথা আদায় করেছি। আমার শরীরের মধ্যে এমন ঝনঝন শব্দ হচ্ছে কেন? আমি কি হঠাৎ উঠে পড়তে পারবো? ছুটতে পারবো? নিজে নিজে নেমে যেতে পারবো সিঁড়ি দিয়ে, জেঠিমার মতো উত্তেজনার বশে? ঝনঝনানি থামতে লাগলো আস্তে আস্তে। আমি শুয়েই রইলাম। জেঠিমা ভাঙা ভাঙা হতাশ গলায় বললেন, দেশ শুদ্ধ লোক জানে ও তোর কাকার মেয়ে। এখন যদি বলতে বসি, না গো, ও দস্তিদারদের কেউ নয়, ও অন্য জাত, অন্য গোত্র, কেউ বিশ্বাস করবে সে কথা? হেসে হেসে বলবে না, দস্তিদার কথা ঘরে কেলেঙ্কারি ঢাকতে ভাইপোর সঙ্গে ভাইজির বিয়ে দিয়ে এখন একটা গল্প বানাতে বসেছে। বল তুই, বলবে কিনা? সেই অপমান, সেই লোক লজ্জা সহ্য করে ও আর এ দেশে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না রে মোহন। ও তোর কাকার মতো হার্ট ফেল করবে। ভয়ানক একটা অভিমান এলো জলির ওপর। শেষ পর্যন্ত এই তুমি করে ছাড়লে জলি। আমি তোমায় হাতে ধরে নিষেধ করেছিলাম না? বলেছিলাম না বেশি চাইতে নেই জলি, সবটাই ভেঙে যায়? তুমি শুনলে না, তুমি অধিকার চাইতে গেলে। এখন দেখো এ কি হলো। হাসতে বললাম, জেঠিমা, আপনি নিশ্চিন্ত থাকুন, এমন অদ্ভুত কাণ্ড ঘটবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। তুই বলছিস? তুই কথা দিচ্ছিস? জেঠিমা উঠে দাঁড়ালো, আমার কাছে সরে এসে বললেন, তবে তোর মার ছবি ছুঁয়ে দিব্যি কর। আপনার হাতটা দিন জেঠিমা, আমি আপনাকে ছুঁয়ে শপথ করছি। আমাকে ছুঁয়ে? জেঠিমা উড়িয়ে দেন কথাটা। আমি তোর কে? তোর সঙ্গে আমার নারীর সম্পর্ক আছে? তোর মার ছবি ছুঁয়ে বল। চট করে কারোর সাহায্য না নিয়ে চেয়ারে উঠে দেয়ালের উঁচুতে টাঙানো মার ছবিখানা পেরে আনলেন জেঠিমা, আমার বুকের ওপর ধরলেন। পরদিন চলে গেল জলি। আর কি করে থাকবে? আমি যদি প্রস্তাবকর্তা জ্যাঠামশাইয়ের সামনে প্রায় হেসে উঠে বলি, কি বলছেন কি, আমি তো পাগল হইনি। যদি বলি, তাহলে ধরে নিতে হবে মাথার দোষ আছে ওর, বরং ওকে ডাক্তার দেখান। তারপরেও থাকতে পারে কেউ? যাওয়ার আগে আর দেখা হয়নি ওর সঙ্গে। কখন গেট থেকে গাড়ি বেরিয়ে গেছে জানি না। আমি তো বারান্দায় বসিনি আর। বৃষ্টি পড়ছিল, নাকি ওই প্রবল বৃষ্টির মধ্যে কখন কোন ফাঁকে হেঁটে হেঁটেই চলে গেছে। আচ্ছা, ব্রিজলালও তো ছিল। বর্ষা চলে গিয়ে শরৎকাল এসেছে। জানলা দিয়ে দেখতে পাচ্ছি আকাশে সাদা সাদা হালকা মেঘ ভেসে চলে যাচ্ছে। চাকা দেওয়া চেয়ারটায় আর বসতে পারি না আজকাল, পিঠে লাগে, তাই ঘর থেকে আর বেরোই না, শুধু বিছানাতেই পড়ে থাকি। ওই আকাশটার গায়ে কত বৈচিত্র্য ঘটে চলে, তাই দেখি তাকিয়ে তাকিয়ে। গত বছরেও ঠিক এই সময় এই রকমই দেখা যেত, তার আগের বছরেও। কি আশ্চর্য! এই ঘটনাটা ভেবে দেখলে অবাক লাগে। মানুষ যেন এক ফসলের শস্য, দুবার ফুল ফোটে না। দস্তিদার বাড়ির যে ছন্দ ভেঙে গেছে, সে আর নতুন করে গাঁথা হবে না। এলোমেলো শব্দের টুকরোগুলো নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে মনে হয়। দেখতে পাই না তো, শুধু অনুভব করি তিনতলায় আবার ঘরে ঘরে তালা পড়ে গেছে। তবে সে তালা খুলে ধুলো টুলো ঝাড়বার চেষ্টা আর হয়। কে করবে? জগদীশ তো বুড়ো হয়ে গিয়েছিল বলে দেশে চলে গেছে। নিমাই ওর বদলে কাজ করে। কিন্তু কি বা কাজ? জগদীশের রসুই ঘরেও তো আর উনুন জ্বলে না। ঝিয়েরা সবগুলো আছে কিনা জানি না, আমার ঘরটা তো পটলই মুছছে দেখি। বামুনদি ভাত নিয়ে এসে আর গল্প করে না, শুধু মাঝে মাঝে কপালে হাত চাপড়ে বলে, কি কুগ্র হয়ে এলো মা, কি সংসার, কি হয়ে গেল। বড় টেবিলখানায় আর পাত পড়ল না কারুর। স্বামী পিসে রতসী মাসেই পাকাপাকি ভাবে তীর্থবাস করছেন, আর কখনো ফিরবেন বলে মনে হয় না।
রজনী ঠাকুরদা ওর ভাগ্নির বাড়ি না কোথায় চলে গেছে। ব্রিজলাল নাকি আপন মনে বিড়বিড় করে কি বকে। নিমাই বলে ওটা পাগল হয়ে গেছে। জ্যাঠামশাইকে নাকি ডাক্তারবাবু বেশি সিঁড়ি ভাঙতে বারণ করেছেন, তাই নিচতলাতেই সারাদিন থাকেন। নিথর নিথর ঘর, দালান, বারান্দা দিয়ে কেমন একটা হাওয়া বইতে থাকে, মনে হয় কে কোথায় নিঃশ্বাস ফেলছে। সারাক্ষণ শুয়ে থাকি বলেই ভাববার সময় অগাধ। ভাবি কি ক্ষতি হতো সৃষ্টিকর্তার যদি মাঝখানের এই ক্যালেন্ডারের লেখাগুলো রবার দিয়ে ঘষে মুছে নিতেন। কিন্তু তাই কি? সেই পুরনো ছন্দের দিনটি আবার ফিরে এলে খুশি হই। কই, কোথাও তো খুঁজে পাই না একটা খুশির উত্তর। সব লোকসানের বিনিময়েও একটা লাভকেই আঁকড়ে ধরে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, জীবনের সবকিছু লোকসানের বিনিময়েও একটি মেয়ের ভালোবাসা কেনা যায়। মাঝখানের এই ঘূর্ণিঝড়টা না উঠলেই আমি কি কিছু পেতাম? আমি কি তাহলে জানতে পারতাম ভালোবাসা মানে কি? আমার এই পঙ্গু জীবনে কখনো কি কোনো একটি মেয়ে আসতো আমার কাছে ভালোবাসার পাত্র নিয়ে, প্রার্থনা করতো আমাকে? অসম্ভব। অথচ ওই ঘূর্ণিঝড়টার জন্যেই তাজা ফুলের মতো একটি মেয়ের কাছে আমার মূল্য যাচাই হয়ে গেল। আমি প্রত্যাখ্যান করেছি, কিন্তু সে তো প্রার্থনা করেছিল। ওই সুখটুকুকেই সঙ্গী করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। শুধু পিঠের এই বাড়তি ব্যথাটার জন্য জীবনটা আরো গুটিয়ে যাচ্ছে। আজকাল মুখ ধোয়ার সরঞ্জামগুলো বিছানার ধারেই এনে সাজিয়ে রাখে, চান করার গামলার জলও। বই টইও পড়তে পারি না আর, হাত ব্যথা করে। শুয়ে শুয়ে শুধু ভাবি আর মাঝে মাঝে হাসি। আমায় নাকি দাঁড় করাতে তুমি, ছোটাতে, বাইরে বেড়াতে নিয়ে যেতে। মাথা খারাপ বলেছি কি ভুল বলেছি? তুমি নিজেই বলো, মাথা খারাপ না হলে কি কেউ এমন শপথ করে বসে? আচ্ছা, তুমি আমায় কি ভেবেছ? পাষণ্ড, পাগল, না হাড়বোকা? শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা এই উপন্যাস ঝিনুকে সেই তারা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক তো করবেনই, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।